গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। ব্যাটারি লণ্ঠনের আলোটা কমে আসায় ধীরে ধীরে চারিদিকটা অন্ধকার হয়ে এলো। তৎক্ষণাৎ সুভাষ বলল, নে এবার টর্চ লাইটটা জ্বালা। শিবাজি সঙ্গে সঙ্গে পকেট হাতড়ে টর্চ লাইটের আলো ফেলল প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে আসা অট্টালিকার অন্দরমহলে। পুরো জমিদার বাড়ির ভিতরে প্রায় সর্বত্র মাকড়সার জালে মোড়া। 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি এখন স্থানীয় বাদুর চামচিকি ও নিশাচর প্রাণীদের আস্তানায় পরিণত হয়েছে। আগে কত দাস দাসী চাকর বাকর এই জমিদার বাড়িতে পড়ে থাকত, আর এই বাড়িতেই কোনো একখানে পাতা ছিল জমিদারি সিংহাসন। সেই আসনে আসীন হয়ে জমিদার দুর্গাচরণ চৌধুরী স্বমহিমায় শাসন করতেন এই সিরাজগঞ্জের বিশাল ভূখণ্ড। নিরপেক্ষভাবে ন্যায় অন্যায়ের বিচার করতেন, কিন্তু এখন সেসব অতীত। এখন এই জমিদার বাড়ি 100 বছরের বেশি পুরনো কোনো মনুষ্য কঙ্কালের মতো জীর্ণ। অট্টালিকার অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফাটলে ফাটলে গজিয়েছে বট অশ্বত্থের চারা, ফার্ন জাতীয় কত নাম না জানা উদ্ভিদ। সেই সব উদ্ভিদদের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকেই অট্টালিকাকে একেবারে ফাঁপা করে ধ্বংসের কাজ সেরে রেখেছে। যখন খুশি এই পুরো প্রাসাদটা ভেঙে পড়ে মাটির সাথে একাকার হয়ে যেতে পারে। এমনিতেই প্রতি মুহূর্তে ইট বালি খসে পড়ার আওয়াজে প্রাসাদের অন্দরমহলে উপস্থিত সুভাষ, শিবাজি এবং অনিন্দিতা প্রচণ্ড ভয়ে সন্ত্রস্ত। কিন্তু তবুও তারা নিশ্চিত যে এই প্রাসাদের কোথাও না কোথাও লুকিয়ে আছে সেই সিরাজগঞ্জের প্রাচীন গুপ্তধন। তাই তারা জীবনের বাজি হাতের মুঠোয় রেখে দেশ থেকে এত দূরে এসে রাতের আধারে প্রবেশ করে নিজেদের অভীষ্ট পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ ছাদের একটা মোটা পাটাতন তাদের সামনে ধসে পড়ল এবং সঙ্গে সঙ্গে অন্দরমহলের মেঝের উপর থেকে একটা মোটা পাথরের আস্তরণ ভেঙে চুরমার হয়ে বেরিয়ে পড়ল একটা সুড়ঙ্গ পথ। অনিন্দিতা বলল, দেখ ওটা সুড়ঙ্গের মতো দেখতে লাগছে না? হঠাৎ করে চোখের সামনে এমন আকস্মিক ঘটনা ঘটায় শিবাজি খানিকটা ভাষাহারা হয়ে পড়েছিল। তবে খানিকক্ষণের মধ্যেই আবার নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে অনিন্দিতার কথায় সে উত্তর দিয়ে বলল, রে তাই তো দেখছি, দেখি তো চল ওর মধ্যে প্রবেশ করে। বোধহয় ওখানে লুকিয়ে রাখা আছে ওই সিরাজগঞ্জে সেই অমূল্য গুপ্তধন। কি বলিস সুভাষ? আমারও তাই মনে হচ্ছে। চল তো দেখি কি হয়। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে তারা 3 জনে মাটির অনেকটা গভীরে একটা অন্ধকার ঘরে এসে হাজির হলো। পুরো ঘরটাই সর্বত্র লাইটের আলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎ তাদের চোখে পড়ল মাটির নিচে এই ঘরের কোণে একটি বিশালকার আস্ত সিন্দুক। তারা সিন্দুকটার কাছে এগিয়ে যেতেই একটা অট্টহাসিতে সেই পাতাল কক্ষটা যেন ছন ছন করে কেঁপে গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প অমিয় নস্করের লেখা সিরাজগঞ্জের গুপ্তধন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি। আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পের সমস্ত কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুনতে থাকুন আজকের গল্প
সিরাজগঞ্জের গুপ্তধন। অনিন্দিতা বৈশাখ মাসের এক টানা রৌদ্রে প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে রাগে লাল হয়ে এসে দাঁড়িয়েছে সুভাষের বাড়ির দরজায়। তারপর রাগান্বিতভাবে দরজায় টোকা মারতে মারতে বলল, সুভাষ, দরজাটা খোল, আমি এসেছি। সুভাষ, আরে কোথায় গেলি তুই? হ্যাঁ? সুভাষ আজও বোধহয় ভুলে গেছে। বোধহয় আজও কোথাও বেরোনোর কথা ছিল, নয়তো টিউশন পড়তে যাবার দিন ছিল, নতুবা অনিন্দিতার সাথে কোথাও ঘুরতে যাবার পাকা কথা ছিল। মোটামুটি আজ কোথাও না কোথাও যাওয়ার একটা দিন ছিল, সেটা সুভাষ একেবারেই ভুলে গেছে। তাই তো অনিন্দিতার মেজাজ আজ সপ্তমে চড়েছে। এমনিতে মেয়েটা শান্ত স্বভাবের, কিন্তু একবার রেগে গেলে আর তার রক্ষে নেই। তবে আজ দরজায় এমন খটখটে আওয়াজে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে সুভাষের ওপরই সে প্রচন্ড রেগে গেছে। কি হলো? দরজা খুলছিস? আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? ঘরের ভিতর থেকে সুভাষ অনিন্দিতার ডাকে সাড়া দিয়ে বলল, আসছি, দাঁড়া। কিন্তু কে শোনে কার কথা? অনিন্দিতা তো সেই এদিকে চেঁচিয়েই যাচ্ছে। খানিকক্ষণ পরেই সুভাষ দরজা খুলতেই অনিন্দিতা ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, দিন দিন তোর অদ্ভুত আচরণ না বেড়েই যাচ্ছে দেখছি। আরে কেন, কি হয়েছে? আমি আবার এমন কি আচরণ করলাম তোর সাথে? অনিন্দিতা রাগান্বিত সুরে বলল, আজ কোথায় যাওয়ার কথা ছিল বলতো? কিছুক্ষণ চোখে মুখে মাথায় হাত বুলিয়ে সুভাষ বলল, আরে সরি রে, আমি একদম ভুলে গেছিলাম। আজ তো বসির মিয়া স্যারের বাড়িতে যাওয়ার কথা ছিল। সরি 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 সরি। হ্যাঁ, কিন্তু সেখানে যাবি কখন? বসির মিয়া লোকটা একজন গুপ্ত সিরাজ গবেষক। রাজা সিরাজউদ্দৌলার রাজকাহিনী নিয়ে বহু পড়াশোনা করেছেন। আজীবন গোপনে চালিয়ে গেছেন সিরাজ গবেষণা। সিরাজের জন্ম, তার বেড়ে ওঠা, সিংহাসন লাভ এবং পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় তার মৃত্যু, সবটার ইতিবৃত্ত বসির মিয়া জানা। শুধু জানাই নয়, তার কাছে ঐতিহাসিক প্রমাণপত্র আছে। বাংলার নবাবী আমলের এই সব ইতিহাস জানার জন্য বহু ছাত্রছাত্রী আজও অবসরপ্রাপ্ত এই অধ্যাপক বসির মিয়ার বাড়িতে আসে। অধ্যাপক বসির তাদের যথাসম্ভব চেষ্টা করেন ছাত্রছাত্রীদের সবটা বুঝিয়ে দেওয়ার, কিন্তু এর জন্য কোনো প্রকার সাম্মানিক বা পারিশ্রমিক তিনি নেন না। খালি ওই ছাত্রছাত্রীদের কষ্ট করে তার কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে বসির স্যারের বাড়িতে আসতে হয়। এতক্ষণে সুভাষ বলল, চল চল, এখনই চল। যাদবপুর থেকে কলেজ স্ট্রিট বেশিক্ষণ লাগবে না। আজ আবার না গেলে আমাদের কাজ আবার অনেকটা দেরি হয়ে যাবে। চল। এই বলে দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। কিছুটা পথ এগোতেই তাদের সাথে দেখা হয়ে গেল তাদেরই আরেক বন্ধু শিবাজির সঙ্গে। কিরে ভাই, অনির সাথে কোথায় চললি? এই তো রে, কলেজ স্ট্রিট যাচ্ছি ওই বসির স্যারের সঙ্গে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, সেই বিষয়টা সম্পর্কে জানতে যাচ্ছিস তাই তো? হ্যাঁ রে, ওই বিষয়টাই জানতে যাচ্ছি। তুইও চল না আমাদের সাথে। স্যার এমনি আজকে আসতে বলেছিলেন। তাই নাকি? আচ্ছা চল, আমিও তাহলে যাই তোদের সাথে। তারপর প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে তারা যাদবপুর স্টেশনে এলো এবং সেখান থেকে ট্রেন ধরে কলকাতা শহুরে যানজট পেরিয়ে কলেজ স্ট্রিটের কাছাকাছি বসির স্যারের বাড়িতে এসে উঠল। বইপাড়ার পাশে একটা সরু গলি রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখে পড়বে বিলাসবহুল একটা 3 তলা বাড়ি। সেই বাড়ির সামনে স্পষ্ট ইংরাজি হরফে লেখা আছে অধ্যাপক বসির মিয়ার নাম। সুভাষ কলিং বেল চেপে দিল। বেশ কয়েকবার চাপ দেবার পর সদর দরজা খুলে দিল বৃদ্ধ বসির মিয়া। তাকে দেখে শ্রদ্ধায় গদগদ হয়ে তিনজনেই তার পায়ে প্রণাম করতে করতে বলল, ভালো আছেন তো স্যার? থাক থাক বাবা থাক, হ্যাঁ ভালো আছি, এসো তোমরা ভেতরে এসো। এই বলে কজনে ঘরের ভিতর চলে গেল। ঘরের ভিতর পৌঁছে বসির স্যার বললেন, তোমরা এখানে বসো, বলো তোমাদের কাজ কত দূরে এগোলো? সত্যি বলতে স্যার, আমাদের কাজ তেমন বেশি এগোয়নি। মানে যাতে তাড়াতাড়ি এগোতে পারি তাই তো আপনার কাছে আসা আসলে। হ্যাঁ স্যার, একদমই তাই।
আমরা এখন কিভাবে এই কাজে মানে কোন সূত্র ধরে এগুতে পারি, আপনি যদি তা বলে দেন। অনিন্দিতার কথা শেষ হতেই বসির স্যার ডাক পেয়ে বললেন, এখানে কয়েক কাপ চা বিস্কুটের ব্যবস্থা করে দাও। চায়ের ফরমাস দেওয়ার পর অধ্যাপক বসির একটু গম্ভীরভাবে বললেন, তোমাদের উদ্দেশ্য কি, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তোমরা কত দূর এগিয়েছ আমাকে তা একটু বিস্তারিত খুলে বলো। আমি এ বিষয়ে তোমাদের সাহায্য করতে পারবো। অধ্যাপকের কথা শুনে সুভাষ বলল, স্যার, আমরা 3 জন বন্ধু পুঁথিগত কিংবা প্রথাগত পড়াশোনা শেষ করার পর কলেজ উত্তীর্ণ ব্যাচেলার লাইফটাকে আবারও পড়াশোনা কেন্দ্রিকভাবে গড়ে তোলার জন্য এবং বিশেষ কৌতূহলবশত বাংলার শেষ স্বাধীন নবাব ওই সিরাজউদ্দৌলাকে নিয়ে গবেষণা করছি। সে তো খুব ভালো কথা, কিন্তু এখানে আমি কি সাহায্য করতে পারি? এতক্ষণে শিবাজি বলল, আসলে স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের 3 জনের সামনে উঠে এসেছে। আমরা আসলে ওই নবাব সিরাজউদ্দৌলার জীবনকেন্দ্রিক বিভিন্ন গ্রন্থ পড়তে পড়তে তার প্রাচীন সব দলিল দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা তথ্য পেয়েছিলাম। তো সেখান থেকে জানতে পেরেছিলাম যে নবাব ওই পলাশী যুদ্ধের মাসখানেক আগে নিজের বিরুদ্ধে ঘটে চলা ওই ষড়যন্ত্রের কিছুটা আঁচ পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এমন একটা কিছু বড় হাঙ্গামা হতে চলেছে, তাই তিনি তার সবচেয়ে প্রিয় এবং মূল্যবান হিরে জহরত ওই মণিমাণিক্য 10টা সিন্ধুকের ভেতর ভর্তি করে রাতের আঁধারে গোপনে অবিভক্ত বাংলার কোন এক জমিদারের কাছে গচ্ছিত রেখেছিলেন, আর বলেছিলেন যে এই নিশ্চিত আগত যুদ্ধে যদি রাজা জয়লাভ করতে পারেন তবেই সেই গচ্ছিতের ধন সম্পদ রাজা আবার ফেরত নিয়ে নেবেন। আমরা এটা নিশ্চিত যে রাজা সিরাজ সে ধনসম্পদ ফেরত নিতে পারেননি, তবে যে জমিদারের কাছে গচ্ছিত রেখেছিলেন নিশ্চয়ই তিনি খুব বিশ্বস্ত ছিলেন, তবে না এতগুলো মণি মাণিক্য ভর্তি সিন্ধুক তার কাছে গচ্ছিত রাখতে পেরেছিলেন। এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে বলা যেতে পারে যে জমিদার রাজার ধনসম্পদ লুকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিলেন তিনি অবশ্যই ইংরেজদের নাগাল থেকে সেই সম্পদ বংশ পরম্পরায় লুকিয়ে রেখেছেন, এবং আমার মনে হয় যে সেই সম্পদ ইংরেজরা এদেশ থেকে নিয়ে যেতে পারেনি। তাই আমরা বাংলা এবং প্রাচীন জমিদার বাড়িগুলোতে একবার সার্ভে করে দেখতে চাই স্যার। যদি সেই সম্পদ পাওয়া যায় তবে তো আমাদের দেশের অর্থনীতি অনেকটাই ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে, তাই না? এতক্ষণ ধরে সবটা শুনে অধ্যাপক বসির মিয়া কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। বেশ খানিকটা সময় পুরোপুরি চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। অতঃপর কাজের মাসি একটা ট্রের উপরে গরম চায়ের কাপ ও কয়েক ধরনের বিস্কিট গুছিয়ে নিয়ে রুমে এসে ঢুকলো। হাত থেকে ট্রেটা টেবিলের ওপর নামিয়ে রাখলো। স্যার নিজে একটা চা ভর্তি কাপ হাতে তুলে নিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, নাও নাও, তোমরাও নাও। চা খেতে খেতে আলোচনা হলে সে আলোচনা আরো বেশি মনোগ্রাহী হবে, কি বলো? বসির স্যারের কথায় 3 জনই একটু মৃদু হেসে 1 কাপ করে চা তার হাতে তুলে নিল। তারপর বসির স্যারের সাথে তারাও গরম চায়ে চুমুক বসিয়ে দিল। 1 চুমুক চা গলায় ঠেলে একটু আগেই যে বিষয়টির উত্থাপন ঘটেছিল সে বিষয়ে বসির মিয়া এবার বলতে শুরু করলেন। তোমরা যে তথ্যটি পেয়েছো সেই একই তথ্য বহুদিন আগে আমিও পেয়েছিলাম। তোমাদের মতো আমিও নবাব সিরাজউদ্দৌলার সেই গচ্ছিত ধন সম্পদ বহুদিন ধরে খুঁজে বেরিয়েছি, তো আজও কোনো হদিশ পাইনি। আমি প্রায় শতাধিক প্রাচীন জমিদার বাড়িতে কিংবা দেওয়ানের আখড়া সার্ভে চালিয়েও সেই সম্পদের কোনো কুল কিনারা পাইনি। তোমরা এখন কম বয়সী ছেলে মেয়ে, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, তো দেখো। তবে আমার মনে হয় এই চেষ্টা ব্যর্থ চেষ্টা হয়ে রয়ে যাবে, কারণ তৎকালীন সারা বাংলা জুড়ে প্রায় 1000-এর বেশি জমিদার ছিল, আর তাদের ছিল চূড়ান্ত জমিদারি। এবার তাদের মধ্যে কোন জমিদারের কাছে রাজা সিরাজউদ্দৌলা তার ওই ধন সম্পদ গচ্ছিত রেখেছিলেন তা খুঁজে বার করা এক প্রকার খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো বিষয় আর কি। তবে হ্যাঁ, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ আর রাজা সিরাজের দলিল দস্তাবেজের কপি আছে।
যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আমাকে জানিও, আমি তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এই বিষয়ে তেমন কোনো প্রয়োজন পড়লেই আমরা আপনাকে ফোন কল দেব। তবে আজকে চলি। আচ্ছা, সাবধানে এসো। চারিদিকে ধীরে ধীরে বিকেল শেষে সন্ধে নেমে এসেছে। তিনজনই এক বুক আশা নিয়ে দিনের স্বচ্ছ আলোর মতো এই বসির স্যারের সঙ্গে দেখা করতে এসেছিল নবাব সিরাজউদ্দৌলার গচ্ছিত সম্পত্তি সম্পর্কে নির্যাস কিছু তথ্য জানতে। আর এখন ফিরে যাচ্ছে ঘনিয়ে আসা অন্ধকারে আশাহত পাখির মতো। কিন্তু তাদের কি বা করার? হঠাৎ করেই শিবাজি বলল, ভাই সুভাষ, বাদ দে সব, চল দুজনে কোনো একটা কাজে লেগে পড়ি। এসব করে আর কি হবে বলতো, শুধু শুধু সময় নষ্ট। তাছাড়া তাড়াতাড়ি তোকেও তো কিছু একটা চাকরি বাকরি পেতে হবে, তাহলে অনিন্দিতা, ওকেও তো ওর বাবা মা বিয়ের চাপ দিচ্ছে। শিবাজির মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো একেবারে সত্যি। তাই তো কথাগুলো শুনে অনিন্দিতা সুভাষ দুজনেই চুপ করে রইল। খানিক বাদে অনিন্দিতা বলল, চল এখন সব ঘরে ফিরে চল, পরে এসব চিন্তা ভাবনা করা যাবে। এরপর থেকে তিনজনেই কেউ আর নবাব সিরাজউদ্দৌলার গচ্ছিত ধন সম্পত্তি বিশেষভাবে আর ভাবে না। শিবাজি এখন কলকাতায় রঙের কাজে যায়, অনিন্দিতা একটা বিউটি পার্লারে কাজ শুরু করেছে, আর সুভাষ একটা কোচিং সেন্টারে রোজ সকালে পড়াতে যায়, আর রাতে টুকিটাকি কি সব লেখালেখি করে। মাথার উপর অসুস্থ মা আর বুড়ো বাবা, তাই বেশি দিন সুখে শান্তিতে বাড়িতে বসে থাকা তার কাছে অসম্ভব। বড় দিদির বিয়ে হয়ে গেছে বহুদিন আগে, সেও এখন স্বামী সন্তান সংসার এইসব সামলাতে সামলাতে দিন শেষে বাবা মা কিংবা ছোট ভাইটার খোঁজ খবর নেওয়ার আর সময়ই পায় না। এইভাবে কোনো রকমে তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু সিরাজউদ্দৌলার গবেষণা এইভাবে বন্ধ করে দেওয়ার কারণে আজকাল সুভাষের মন বড় খারাপ থাকে। আগের মতো আর অকারণে হাসতে পারে না, বাড়ির বাইরে বেরোতে পারে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে ছেলেটা। সে যেন এখন সব সময় এক মনে কিছু একটা ভাবে। ঠিক এইরকম অবস্থায় দুপুরবেলা সুভাষ বিছানায় শুয়ে আছে, এমন সময় হঠাৎ তার মোবাইলে রিং বেজে ওঠে। ফোনটা রিসিভ কর সুভাষ। হ্যালো বলতেই ফোনের ওপার থেকে অনিন্দিতা বলে ওঠে, হ্যালো, আজ বিকেলে একবার লেকের ধারে আসিস। অনেকদিন হলো তোর সাথে সেভাবে কথাই হয়। আজ একবার আয় না, প্লিজ, না করিস না, আসিস কিন্তু। হ্যাঁ, অনিন্দিতার কথায় সুভাষ আর না করতে পারল না, বলল, আচ্ছা আসবো। ফোনের ওপার থেকে অনিন্দিতা বলে, আচ্ছা শোন, এখন একটা কাজে ব্যস্ত আছি, বিকেলে আসিস, তখন কথা হবে। রাখছি তবে। হ্যাঁ, ফোনটা কেটে গেল। এবং ফোনটা কেটে যাওয়া মাত্র সুভাষ আবারও কি যেন একটা ভাবনায় ডুব দিয়েছে। তার চোখ মুখে আগের মতো সেই ঔজ্জ্বল্য আর নেই। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল নেমে এলো। নির্দিষ্ট স্থানে দেখা হলো দুজনের। লেকের ধারে একটা বেঞ্চে দুজন দুজনের খুব কাছাকাছি বসে আছে। অতঃপর অনিন্দিতাই বলল, আবার কতদিন পর তোর হাত ধরে তোর কাঁধে মাথা রেখে নদীর পাড়ে বসার সুযোগ হলো। তোকে বড় ভালোবাসি রে, তোকে অনেক ভালোবাসি। তোকে ছেড়ে আমি আর অন্য কারোর হতে পারবো না। কি হয়েছে রে, এমন বোকার মতো কাঁদছিস কেন? কি হয়েছে বল। বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে, কালই আমাকে একজন দেখতে আসবে। আমার ভালো লাগছে না। চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখিস। ভাবিস না তো, ভগবান আছেন না, উনি সব কিছু ঠিক করে দেবেন। তুই দেখিস আমাদের ভালোবাসা মিথ্যে হবে না, আমি বলছি। কাঁদিস না।
পড়ন্ত বেলায় সূর্য যখন শহরের ইট কাঠ পাথরের উঁচু উঁচু ইমারতগুলোর পিছনে একেবারে ঢাকা পড়ে গেছে, পথে ঘাটে আলো আঁধারি মুছে দিতে জ্বলে উঠেছে আর্টিফিশিয়াল চাঁদের ছকছকে আলো, যে আলোয় লেকের জলে ঝলমলে কম্পন দেখা যায়। সেই ঝাঁ চকচকে শহুরতাকে অনেক দূরে ঠেলে দুজন মানুষ মুক্ত বিহঙ্গের মতো একে অপরের প্রতি ভালোবাসায় হৃদয়ের স্পর্শে নিজেদেরকে শান্ত করছে। এমন প্রেমই তো মানুষ চায়, কিন্তু পায় কোথায়? এমন স্নিগ্ধ মুহূর্তে লেকের ওপারের প্রাচীন কালী মন্দিরে সন্ধ্যাকালীন আরতি শুরু হয়েছে। এপারের উঁচু কংক্রিটের বেদিতে একজোড়া প্রেমিক প্রেমিকা তখন অর্ধ আলিঙ্গনের ভঙ্গিতে বসে একে অপরের মনের কথা ভাগ করে নিচ্ছে। যদিও প্রথমবার সে ফোনটা রিসিভ করলো না, কিন্তু একই রকম ভাবে দুবার ফোনটা বেজে আসায় সুভাষ এবারে ফোনটা রিসিভ করলো, এবং রিসিভ করতেই ফোনের ওপার থেকে শিবাজি বলে উঠল, হ্যালো। ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে। শিবা, কি হয়েছে বল? আরে প্রখ্যাত গবেষক বশির মিয়া খুন হয়েছেন। কি 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 সব বলছিস তুই? হ্যাঁ রে ভাই, যা বলছে একদম ঠিক বলছি। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে টিভি চ্যানেলটা চালাতেই দেখি নিউজ ওনার মৃত্যুর খবর। কিছু লোক নাকি রাতের অন্ধকারে ওনার বাড়িতে এসে ওরা যাবতীয় গবেষণার কাজ লুট করে নিয়ে গেছে, আর তার সঙ্গে ওনাকে গুলি করে খুন করে দিয়ে গেছে। আমি তোদের বাড়িতে গিয়ে সব বলছি, দাঁড়া। ফোনটা কেটে যায়। শিবাজির মুখে এইসব কথা শুনে সুভাষ তো অবাক হয়ই, এবং সুভাষের মুখে সবটা শুনে অনিন্দিতাও বেশ খানিকটা অবাক হয়ে যায়। সে বলে, দুষ্কৃতীরা বশির মিয়াকে কেন হত্যা করলো? আর টাকা পয়সা কিছু না নিয়ে তারা শুধুমাত্র গবেষণার কাগজপত্রগুলো নিয়ে পালিয়ে গেল? না 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 না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। হ্যাঁ, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যাই হোক, শোন, তুই তাহলে চল আমার সাথে আমার বাড়িতে। শিবাজি আসছে, তিনজনে মিলে এই বিষয়টা নিয়ে খানিকটা আলোচনা করা যাবে। না, আজ আর আমার যাওয়া হবে না, বাড়িতে ফিরতে রাত হয়ে যাবে। তোরা আলোচনা কর, আমাকে ফোনে জানিয়ে দিস। আচ্ছা, বেশ। ভাই দরজা খোল, আমি শিবাজি এসছি রে। বাইরে থেকে শিবাজি ডাকে সুভাষ গেট খুলে দিল। কিরে, তোর আসতে তো দেরি হলো? আর বলিস না ভাই, বাজার হাট করে দিয়ে আসছি, তাই একটু দেরি হলো আর কি। বারান্দা থেকে উঠে শিবাজি দেখল বাম দিকের ঘরেই সুভাষের মা শুয়ে আছেন। কদিন ধরেই তার শরীরটা একটু বেশিই অসুস্থ, এখন তিনি ঘুমাচ্ছেন। এ মাসিমা কেমন আছেন রে? হ্যাঁ, আগের থেকে একটু ভালো এখন। যাই হোক, তা ভাই, বশির স্যারের খুনের পিছনে কোনো কারণ অনুমান করতে পারলি? কারণ একটা আমার মনে বারবার খোঁচা দিচ্ছে, আর যতদূর সম্ভব আমি ভুল কিছু ভাবছি না। কি ভেবেছিস? আমার মনে হয় ওই লোকগুলো ভেবেছে যে প্রখ্যাত গবেষক ওই বশির মিয়ার ঘর লুট করলে এই রাজা সিরাজউদ্দৌলার প্রাচীন বহু কিছু দলিল দস্তাবেজের কপি পাওয়া যাবে, এবং তা থেকে যদি কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যায় আর কি। আরে ওই সম্পদের বর্তমান মূল্য হবে প্রায় হাজার হাজার কোটি টাকা। তাই এই মাস্টার প্ল্যান সাজিয়ে বশির স্যারের সব গবেষণাপত্র তারা লুট করে নিয়ে গেছে। এবার এই হচ্ছে আমার ধারণা। তবে কেন জানি না আমার মনে হয় ওই সব দিয়ে তারা গুপ্তধন খুঁজে পাবে না, কারণ বশির স্যার তো স্বয়ং নিজেই বলেছিলেন যে গুপ্তধনের সন্ধান তিনি নিজেও করে কিছু পাননি, তাহলে ওরা আর কি করে পাবে? কিন্তু জানিস তো ভাই, আমার যেন অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু? কি শুনি? কেন জানি না আমার মনে হচ্ছে যে স্যার ওই গুপ্তধনের সন্ধান জানতেন, এবং ধীরে ধীরে ওই সম্পদ তিনি ভোগও করছিলেন। এবার আমরা যাতে ওই গুপ্তধন নিয়ে বেশি খোঁজ না করি, তাই উনি আমাদের কয়েকটা কথা বলে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করলেন। আচ্ছা, তাছাড়া তুই বল, উনি যদি ওই গুপ্তধনের সন্ধান না জানতেন, তাহলে ওনার বাড়িতে ওই লোকগুলো এলো কেন? যেটা বুঝলাম যে আমাদের এখন আবার ওই গুপ্তধন খোঁজার কাজটা শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। এ ভাই,
তোর মাথা থেকে এখনো সব গুপ্তধনের ভূত সরেনি, তাই না? তাছাড়া শোন, আমি এখন প্রতিদিন কাজে যাচ্ছি, কাজে গেলেই 500 করে পাই। আমি এইসব করে আর ফালতু সময় নষ্ট করতে পারবো না, এই বলে দিলাম। চললাম আমি। শিবা, যাবার আগে একটা কথা শুনেছে, আর কিন্তু কথাগুলো এমনি এমনি বলছি না। বসির স্যারের বাড়িতে যে কাপে চা খেলি, খেয়াল করে দেখেছিলি? সেই কাপগুলো খাঁটি পিতলের কাপ, আর কাপের হাতলগুলো ছিল হাতির দাঁত দিয়ে বাঁধানো। ভালো করে খেয়াল কর। কথাটা শুনে শিবাজি এবার খানিকক্ষণ বেশ চুপ করে রইল। তারপর আর কিছু না বলে আস্তে আস্তে সুভাষদের বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছন থেকে খালি একবার শুনতে পেল, সাবধানে যা শিবা, আর পারলে আমার কথাটা শেষবারের জন্য একবার ভেবে দেখিস। শিবাজি যখন বাড়ি ফিরল, বাইরে তখন রাতের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা কতগুলো নক্ষত্র মেঘে ঢাকা পড়ে গেছে। মনে হয় বৃষ্টি হতে চলেছে। অবশ্য হলো তাই। সেই রাতের প্রবল বর্ষণে মনে হলো যেন শহরের সব কিছু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর যেন শিবার ঘুম ধরছে না। সুভাষের বলা ওই শেষ কথাগুলো বেশ ভাবাচ্ছে তাকে। তবে কি সুভাষের কথাই? তারপর পার হয়ে গেছে আরো অনেকটা সময়, কিন্তু ততদিনও পুলিশের হাতে ধরা পড়েনি অধ্যাপক বসির মিয়ার খুনিরা। বাড়িতে বসে পুরনো দলিল দস্তাবেজ, তরকারি কাগজপত্র ঘাঁটছিল সুভাষ। সিরাজ বিষয়ক যাবতীয় কাগজপত্র যা এখনো অব্দি সে সংগ্রহ করেছে, সব ঘেঁটে ঘুঁটে এক জায়গায় করে ফেলেছে। এমন সময় হঠাৎ বাইরে থেকে অনিন্দিতার গলার আওয়াজ তার কানে এলো। সুভাষ, সুভাষ বাড়িতে আছিস? জানালা দিয়ে মুখ বাড়িয়ে সুভাষ বলল, আছি, ভিতরে গেট খোলা আছে। সুভাষের কথা মতো অনিন্দিতা ঘরের ভিতর ঢুকলো। ওই কি রে, কি করছিস তুই? কতদিন হয়ে গেল আর বাইরে বেরোস না, কথাবার্তা কমিয়ে দিচ্ছিস, কি ব্যাপার তোর? সুভাষ কোনো সাড়া দিল না, যেন অনিন্দিতার বলা কোনো কথা তার কানে ঢোকেইনি। সে এক মনে হাতে পুরনো একটা দলিল নিয়ে ঘাঁটছে ক্রমাগত। কি রে, ওই সুভা? হঠাৎ অনিন্দিতা লক্ষ্য করে সুভাষের মুখটা যেন কেমন একটা বদলে গিয়েছে। গম্ভীর ভাব কাটিয়ে তার মুখটা যেন আরো বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে। ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, হালকা কাঁপছে সেটা যেন, যদিও তার ভ্রুটা তখনও মুচকেই আছে। এবার হঠাৎ অনিন্দিতার দিকে তাকিয়ে সে চিৎকার করে উঠল, পেয়ে গেছি! অনি 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 আমি পেয়ে গেছি! কি? তুই ঠিক বলছিস? হ্যাঁ, আমি পেয়ে গেছি। নবাব সিরাজউদ্দৌলার সেই গচ্ছিত সম্পদের ঠিকানা আমি পেয়ে গেছি। অনিন্দিতার হাতও কাঁপছে এবার। এ কি শুনলো সে সুভাষের মুখে? নবাব সিরাজউদ্দৌলার গচ্ছিত গুপ্তধনের হদিশ সুভাষ পেয়ে গেছে। কি বলছিস কি তুই? তুই কোথায়, মানে কোথায়, কিভাবে পেলি সেই ঠিকানাটা? সেই জন্ম থেকে আমি একটা কথা শুনে আসছি, আমার পূর্বপুরুষেরা নাকি জমিদার ছিল। আমার ঠাকুরদাদার ঠাকুরদা কিংবা তারও বাবা, জানি না কতগুলো জেনারেশন আগের কথা। আর 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 আজ আমি তার প্রমাণ। এসব কথা অনিন্দিতার মাথায় ঢুকলো না। সে খালি বলল, কিসব বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারবি, একটু ধৈর্য ধর। তারা বাবা বাবা এদিকে একটু এসো তো। সুভাষের ডাকে পাশের ঘর থেকে তার বাবা এসে বলল, কি বলছিস? কি হয়েছে বল। দেখো তো এই দলিলগুলো কোথাকার? আরে এ কি, এসব পুরনো কাগজপত্র টেনে বার করলি কেন? আরে দেখো না, দেখে বলো না কোথাকার দলিল। সুভাষের বাবা দলিলটা হাতে নিয়ে দেখে বলল,
আরে এসব তো বহুকাল আগের দলিলপত্র। আমার ঠাকুরদাদা যখন পুরো বাংলার ছেলে পশ্চিমে চলে এসেছিল তখন সঙ্গে করে এইসব তল্পিতল্প পেতে নিয়ে এসেছিল, তা তার মধ্যে এইসব দলিলপত্র ছিল আর কি। ওপার বাংলায় আজ আমাদের বহু জায়গা জমি ভূসম্পত্তি পড়ে আছে, বুঝলি, এখন বলতে গেলে অন্য মানুষের অধিকারে। আমি যত্ন করে ট্যাঙ্কের মধ্যে ওই পুরনো দলিলপত্র সব রেখে দিয়েছিলাম। এবার এগুলো সঞ্চিত রাখার একটাই কারণ যে আমি শুনেছি আমাদের পূর্বপুরুষ দুর্গাচরণ চৌধুরী ওপার বাংলার সিরাজগঞ্জের জমিদার ছিলেন, তাই আমি তাদের স্মৃতি হিসেবে বলতে পারিস এই কাগজপত্র ন্যাপথলিন দিয়ে গুছিয়ে রেখেছি। কিন্তু এসব নিয়ে তোরা অনেক কিছু আছে বাবা, অনেক কিছু, তা শুনলে তোমার চোখ হয়তো চড়ক কাজ হয়ে যাবে। সুভাষ, তুই সবটা একটু খুলে বলতো। আমরা এতদিন ধরে যে জিনিসের সন্ধান করছিলাম তা আমি আজ পেয়ে গেছি। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে খোঁজ চালিয়ে আমরা একটা তথ্য পেয়েছিলাম। সেখানে লেখা ছিল নবাব তার বিরুদ্ধে ঘটে চলা চক্রান্ত এবং আগত পলাশির যুদ্ধের পূর্বাভাস পেয়ে নিজের সবচেয়ে প্রিয় মণিমাণিক্যের মুকুট, রত্নহার এবং আরও অন্যান্য মূল্যবান সব হিরে জহরত অবিভক্ত বাংলার একজন বিশ্বস্ত জমিদারের কাছে গচ্ছিত রেখেছিলেন। বহু মানুষ এই গচ্ছিত সম্পদ খুঁজে বার করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই সম্পদ উদ্ধার করতে কেউ পারেনি। আমরা এতদিন ধরে যে জমিদারের সন্ধান চালিয়েছি সেই জমিদার আর অন্য কেউ নয়। সেই জমিদার আমার পূর্বপুরুষ দুর্গাচরণ চৌধুরী। দেখো দেখো, এই দলিলটা পড়ে দেখো। সুভাষের হাত থেকে দলিলটা নিয়ে অনিন্দিতা পড়তে শুরু করলো। ভাঙা ভাঙা বাংলায় সেখানে যা লেখা আছে তা কথিত ভাষায় কিছুটা এরকম: আমি বাংলার নবাব সিরাজউদ্দৌলা। আমি আগত যুদ্ধের পূর্বাভাস পেয়ে আমার সবচেয়ে প্রিয় এবং মূল্যবান সব সম্পত্তি সিরাজগঞ্জের জমিদার আমার মিত্রতুল্য দুর্গাচরণ চৌধুরীর কাছে গচ্ছিত রেখে গেলাম। যদি আগত যুদ্ধে আমি জয়লাভ করি তবে এই সম্পত্তি আমি ফিরিয়ে দেব, আর যদি যুদ্ধে পরাজিত হই তবে এই ধনসম্পদ দুর্গাচরণের কাছে গচ্ছিত থাকবে। তবে যেন কোনোভাবেই এই সম্পদ ইংরেজদের হাতে না পড়ে। অনিন্দিতা আরও দেখল, পত্রের শেষে জমিদার দুর্গাচরণ চৌধুরী লিখেছেন, আপনার আজ্ঞা পালন করলাম নবাব, এবং কথা দিলাম আমার শরীরে যতদিন প্রাণ আছে আমি এই গচ্ছিত ধনসম্পদের উপর কোনো কাকপক্ষীর নজর পড়তে দেব না। সমস্তটা দেখে শুনে সুভাষের বাবাও অবাক হয়ে গেল। তবে কি নবাবের সেই ধনসম্পদ আজও ওপার বাংলার সিরাজগঞ্জের প্রাচীন প্রাসাদের মধ্যে কোথাও লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, আছে বই কি। সিরাজগঞ্জের ওই জমিদারের প্রাসাদেই নবাবের গচ্ছিত সেই ধন সম্পদ আজও আছে। আমি এই ব্যাপারে নিশ্চিত। তাহলে তো দেরি না করে কয়েকদিনের মধ্যে ওখানে গিয়ে আমাদের দেখতে হবে। হ্যাঁ, যাব, তবে তার আগে আমাদের 1 মাসের জন্য ভিসা করাতে হবে। প্ল্যান মাফিক সম্পূর্ণটা ঠিক করে নেওয়া হলো। সুভাষ সবটা জানিয়ে দিল শিবাজিকে। সে তো এমন খবর শুনে আনন্দে আত্মহার একেবারে। সুভাষ ফোন কলে শিবাজিকে বলল, আমি সব ঠিক করে ফেলেছি। নিজের হাতে একটা মানচিত্র, একটা ওই নকশা টাইপের বানিয়েছি। তোরা চিন্তা করিস না, তোদেরকে সব বলবো, আমি সবটা জানাবো। তোর ব্যাগপত্র গুছিয়ে রেডি থাকিস, ভিসা পেলেই আমরা রওনা দেব। এরপর কেটে গেছে প্রায় 1 পক্ষকাল। এখন তারা 3 জনেই শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা করছে। সেটা হাতে পেলেই তারা বেরিয়ে পড়বে এক অজানার সন্ধানে, যেখানে তাদের উদ্দেশ্য আবিষ্কার সিরাজগঞ্জের জমিদারের কাছে রেখে যাওয়া নবাব সিরাজউদ্দৌলার ধন সম্পদ। অতঃপর সেপ্টেম্বর মাসের 22 তারিখে তারা কলকাতা স্টেশন থেকে ট্রেন নম্বর 13-109 মৈত্রী এক্সপ্রেসে চেপে পার্শ্ববর্তী বাংলাদেশে রওনা হল। প্রায় 9 থেকে 10 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে তারা পৌঁছালো অবশেষে ঢাকা শহরে, এবং সেখান থেকে গাড়ি করে তারা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। নতুন দেশ, নতুন শহর, নতুন সব মানুষজন, তার মাঝে তারা 3 জন, আর তাদের চোখে একরাশ
আশার আলো। গাড়ির বন্ধ কাঁচের দিকে চেয়েছিল সুভাষ। ভিতর থেকে দেখতে থাকলো পূর্ব বাংলার চারদিকের দৃশ্য। গাড়িতে ধিমি তালে বেজে চলেছে পরিচিত একটা বাংলা গান। সেই গানের সুরে শিবাজি অনিন্দিতা দুজনেই ঘুমিয়ে পড়েছে। উঁচু উঁচু ইমারত পিছু ফেলে গাড়িটা ছুটে চলেছে শহরের বুক চিরে। এতটা পথ পেরিয়ে সিরাজগঞ্জ পৌঁছাতে তাদের বেশ সময় লেগে যাবে। এমন সময় শিবাজির ফোনে একটা অজানা নম্বরে হোয়াটসঅ্যাপ কল আসে। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে ভারী কণ্ঠে একজন লোক বলে ওঠে, হ্যালো, যেমন এখানে এসেছ তেমন আমার এখান থেকে মানে কেটে পড়ো, নয়তো আমাদের হাতে তোমাদের মরণ নিশ্চিত। কে বলছেন? হ্যালো। কথাটা বলেই একটা গম্ভীর হাসি হেসে লোকটা কলটা কেটে দিল। শিবাজি অবাক হয়ে গেল। হঠাৎ করে এমন অচেনা একজন ফোন করে মৃত্যুর হুমকি দিচ্ছে। বিষয়টা তো সুভাষকে জানাতে হয়। এমনটা চিন্তা করে শিবাজি সুভাষকে সবটা বলল। শিবাজির মুখে এমন একটা আকস্মিক ঘটনা শুনে সুভাষ একটু ভয় পেল। মুখে বলল, এটা সেই লোকগুলো নয় তো যারা অধ্যাপক বসির মিয়াকে খুন করেছে? এতক্ষণে অনিন্দিতাও জেগে উঠেছে। সবটা শুনে সেও বড় ভয় পেয়ে গেল। তাদের তিনজনের মুখই এক প্রকার ফ্যাকাশে হয়ে উঠল। সুভাষ বলল, এখানে একবার যখন এসেছি শেষ থেকেই ছাড়ব। দেখি কে কত হুমকি দেয়, কে কত ভয় দেখায়। হ্যাঁ, একদমই তাই। তাছাড়া এ কাজে একটু জীবনের ঝুঁকি থাকবে, এটি তো স্বাভাবিক। একদম কুছ পরোয়া নেই। সুভাষ এবার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, সিরাজগঞ্জে থাকার মতো কোনো জায়গা আপনার চেনা আছে? ড্রাইভার বলল, থাকার জায়গা? কদিনের জন্য থাকবেন আপনারা? আমরা ওই 1 মাসের মতো। আমার চেনাশোনা একটা গেস্ট হাউস আছে বটে, ওখানে যাবেন? আসলে আমরা সিরাজগঞ্জের পোড়ো জমিদার বাড়ির কাছাকাছি একটা ঘরে থাকবো বলে ঠিক করেছি। কারণ ওই পোড়ো বাড়িটার কাছাকাছি থাকলে রাতের বেলা ওখানে ওই ভূতের অভিজ্ঞতা নেওয়া যাবে। এছাড়াও বাড়িটাকে ভালো করে নিরীক্ষণ করতে করতে একটা ভালো গল্প ফাঁদা যাবে আর কি। মানে লেখালেখি করি তো আসলে। আপনাদের তোমার যে বেশ অ্যাডভেঞ্চারের বাতিক আছে। তা বেশ, তো আমি যে গেস্ট হাউসের কথা বলছি সেটা ওই পোড়ো জমিদার বাড়ির পাশেই, একবারে গায়ে। তবে আপনাদের একটা সত্যি কথা বলে রাখি, আসলে আপনারাই প্রথম যারা যেচে ওই পোড়ো জমিদার বাড়ির কাছে থাকতে চাইছেন। আসলে জায়গাটা খুব বেশি শুনছে না আর কি, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই তো? শিবাজি বলল, আরে না না, আমাদের কোনো অসুবিধা নেই, বরং সুবিধাই বেশি। কারণ আমরা একটু নির্জনতাই পছন্দ করি। কিরে, তাই তো? বেশ, তবে চলুন এখানে নিয়ে যাই। গাড়িটা আবারও নতুনত্বের গতি নিয়ে চলতে শুরু করেছে। এদিকে তিনজনের মনের মধ্যে ভয়, বিস্ময়, আনন্দ একই সাথে ধীরে ধীরে দলা পাকিয়ে উঠছে। অতঃপর অন্ধকার মাখা একটা পথের শেষে এসে গাড়িটা অবশেষে থামল। সবাই যে যার ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামতেই অনতি দূরে দেখতে পেল একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গার উপরে বেশ একটা মাঝারি সাইজের গেস্ট হাউস। ড্রাইভার সেই দিকে তাকিয়েই ডাক পারল, রঘুনাথ কাকা, ও রঘুনাথ কাকা, এ তোমার নতুন গেস্ট আইছে দেখো। কই গো? গেস্ট হাউসের মালিক রঘুনাথ হাতে একটা বৈদ্যুতিক টর্চ নিয়ে বাইরে বেরিয়ে এলেন। ড্রাইভারের সাথে সত্যি সত্যি তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বোধহয় বেশ খুশি হয়েছিলেন। অনেকদিন পর আবার এই গেস্ট হাউসে নতুন কেউ থাকতে এসেছে। এই বাবুরা, ওই সামনের ওই পুরো জমিদার বাড়িটা দেখছেন তো, ওটা কিন্তু ওই ভুতুরে বাড়ির ভয়ে আমার এখানে কেউ থাকতে আসে না। কিন্তু কোনো লুকিচুরি নেই, সত্যিটাই বললাম মশাই। কি লাভ আপনাদের ঠকিয়ে বলুন? যদি আপনাদেরও ভয় করে তো চলে যেতে পারি, তবে আমি কথা দিচ্ছি কয়েকদিন থেকে দেখুন, কোনো ভয় নেই। শুধু শুধু মানুষজন এমনটা রটিয়েছে। শিবাজি বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই থাকবো, আপনার চিন্তা নেই। বেশ, তবে রুমে চলুন, আসুন আমার সঙ্গে, পিছনে পিছনে আসুন। হ্যাঁ,
গাড়ির কাছ থেকে ব্যাগপত্র গুছিয়ে সামনের একটা সরু অন্ধকারের পথ বেয়ে তিনজনে এগিয়ে গেল সেই মধ্যবয়স্ক রঘুনাথের সাথে। এই নিন চাবি। তো সামনের এই ঘরটায় আপনারা থাকবেন, বুঝলেন তো? পাশাপাশি লাগোয়া দুটো রুম। বাম দিকের রুমটায় অর্থাৎ 201 নম্বর রুমে অনিন্দিতা শিফট করলো এবং ছেলে দুজন রইল পাশের 202 নম্বর রুমে। তিনজনেই টানা প্রায় 12-13 ঘন্টার জার্নির পর ক্লান্তি থেকে মুক্তি পেতে ফ্রেশ হয়ে বিছানায় নেতিয়ে পড়ল যেন। প্রায় ঘন্টাখানেক পর রঘুনাথবাবু এসে বললেন, আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি 4 বেলা খাবারের ব্যবস্থা করে দেব। এবার আপনারা বললেই আমি রামুকে দিয়ে রাতের খাবারটা পাঠিয়ে দিই, কি? হ্যাঁ কাকু, পাঠিয়ে দিন। বলছি আজকের মেনুতে কি আছে? ওই তো সাদা ভাত, মুসুরের ডাল, অল্প একটু তরকারি আর ওই কচি পাঁঠার ঝোল। কি ভালো তো? হ্যাঁ, কেউ যাতে সন্দেহ করতে না পারে সেই জন্য তারা সারা দিন আশেপাশের দর্শনীয় স্থানগুলোয় একটু আধটু ঘোরে এবং সময় করে পুরো জমিদার বাড়ির চারপাশের পরিধি এবং ক্ষেত্রফলের উপর খুব ভালো করে নজর রাখে। চারিদিক থেকে আগাছায় ভরে গেছে ওই জমিদার বাড়ির প্রবেশপথ। পথের সামনের বড় দরজায় তালা বন্ধ করে রেখেছে সেখানে সরকার। এই সম্পত্তি সুভাষ চৌধুরীর পূর্বপুরুষ দুর্গাচরণ চৌধুরীর। অথচ জমিদারের নিজের রক্ত, নিজের বংশধরকে আজ নিজেদের সম্পত্তির ওপর পা রাখার জন্য ভয় পেতে হচ্ছে। লুকিয়ে জুড়িয়ে জমিদার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এইভাবে প্রায় 10 দিন ধরে বাইরে থেকে লক্ষ্য রাখতে রাখতে একদিন দুপুরবেলা লোকচক্ষুর আড়ালে পাঁচিল টপকে তিনজনেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে। জমিদার বাড়ির অন্দরে কতগুলো কক্ষ আছে, কতগুলো ফাঁকা হল ঘর আছে, সবই পুঙ্খানুপুঙ্খভাবে খাতায় এঁকে নেয় অনিন্দিতা। চারিদিকের ভেঙে পড়া ধসে যাওয়া আলিশান সব ঘর। চুন সুরকির গাঁথুনি আলগা হয়ে স্থানে স্থানে খুলে পড়েছে ইট। এছাড়াও প্রত্যেকটা ফাঁকা স্থানে মাকড়সার চাল, পাখির বাসা। এছাড়াও বট অশ্বত্থের চারা ইটের দেওয়াল আঁকড়ে ঘন জঙ্গল তৈরি করে রেখেছে। এর মধ্যে সাপখোপের বাস তো থাকবেই। এই পূর্ব প্রস্তুতি মাফিক একটা বড় কাটারি দিয়ে প্রয়োজন মতো আগাছা কেটে সাফ করে পুরো জমিদার বাড়ির সর্বত্র তারা তিনজনে অ্যাসিড ছড়িয়ে দেয়। অ্যাসিডের বিষাক্ত গন্ধে 2-3 দিনের মধ্যেই বিষাক্ত পোকা মাকড় সাপখোপ সব এই স্থান পরিত্যাগ করবে। তারপরে একদিন রাতে এসে তারা ওই গুপ্তধনের খোঁজ করবে। এমন ভাবনা চিন্তা করে সন্ধ্যের কিছু আগেই সেই পুরো জমিদার বাড়ি থেকে তারা বেরিয়ে আসে। রুমে ফিরে রাতে খাওয়া দাওয়ার পর শিবাজি বলে, ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমাদের একটা ফলো করছে। হ্যাঁ রে, আমার ওই একই কথা বলার। মনে হচ্ছে সর্বদা কেউ না কেউ আমাদের আলাপ আলোচনা শুনছে। কোনো স্পাই তো আছেই আমাদের পিছনে। শিবাজি আবারও বলল, সকলের হাতে 5টা আঙ্গুল থাকে, কিন্তু আমাদের সুভাষের তো আবার 5টা বদলে 6টা আঙ্গুল আছে। হ্যাঁ, স্পাই বাবাজি যেদিন সুভাষের হাতে ওই 6 আঙ্গুলে একটা 84 শিক্ষা থাপ্পড় খাবে না, সেদিন সমস্ত স্পাইগিরি বেরিয়ে যাবে। এই বলে সে এবং অনিন্দিতা দুজনেই দুজনের কথা শেষ করে সুভাষের দিকে তাকালো এবং দেখল সুভাষ এক দৃষ্টিতে রুমের খোলা জানলাটার দিকেই তাকিয়ে আছে। জানলার ওপারে অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। তাকে দেখতে পেয়ে এতক্ষণে সুভাষ চিৎকার করে বলল, কে ওখানে? কে 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 দাঁড়িয়ে? বলেই সুভাষ আর শিবাজি রুম থেকে বেরিয়ে বাইরে ছুটে গেল। দেখল একটা লোক দৌড়াতে দৌড়াতে দূরের অন্ধকারে মিশে গেছে। শিবাজি চিৎকার করে গেস্ট হাউসের মালিক রঘুনাথকে ডাকলো। রঘুনাথ হন্তদন্ত হয়ে ছুটে এলো। আগে কি হয়েছে বাবু? আবার চিৎকার করে ডাকছিলেন কেন? রাতের অন্ধকারে কে কখন ঢুকে পড়ছে সেদিকে একটু খেয়াল রাখুন। আমরা তিনজনে নিজেদের মধ্যে ঘরে বসে কথা বলছি, খোলা জানলার ওপার থেকে সেসব কথা কান খাড়া করে একজন শুনে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা আপনাদের কেমন পরিষেবা? আগে ও আপনাদের মনের ভূত। এত রাতে ভূতের ভয়ে এদিক থেকে আসে না।
কে এখন আপনাদের গল্প গাই শুনতে আসবে বলুন? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন, ওসব দেখবেন না, যান। কিন্তু কে এমন আছে যে ফোন করে ওই তিনজনকে মৃত্যুর হুমকি দেয়? রাতের অন্ধকারে জানলার পাশে দাঁড়িয়ে ওদের গোপন আলোচনা শোনে। কেউ তো একজন আছে এভাবে স্পাইয়ের মতো ওদের পিছনে পড়েছে। এসব চিন্তায় অনিন্দিতা, সুভাষ ও শিবাজির চোখে সেই রাতে আর ঘুমিয়ে এলো না। তবে কি গুপ্তধনের এতটা কাছে এগিয়ে এসেও সব বিফলে যাবে? এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এবার শিবাজি কেমন যেন অধৈর্য হয়ে বসে পড়ল। এই আমাদের কাজ তো প্রায় কমপ্লিট, তাহলে আমরা পুরো বাড়িতে অভিযান না চালিয়ে এখনো কিসের অপেক্ষা করছি বলতো? সুভাষ শান্ত সুরে বলল, কারণ আছে বন্ধু। আমরা অপেক্ষা করছি জমিদার বাড়ির ভিতরের কক্ষগুলোর একটা সঠিক প্রতিচ্ছবির। আর সেই প্রতিচ্ছবি আমাদের কাছে না থাকলে আমাদের পক্ষে অন্দরমহলে অভিযান চালানো একদম জীবন নিয়ে খেলার সমান হবে। কারণ হঠাৎ করে যদি সম্মুখে জীর্ণ অট্টালিকার আলিশান ভেঙে পড়ে, তাহলে বাইরে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের হাতে যদি ম্যাপ থাকে, তাহলে এই বিভিন্ন পথ দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসতে পারবো। সেদিন অনিন্দিতা খাতায় পেন্সিল দিয়ে জমিদার বাড়ির অন্দরমহলে কোথায় কি আছে খুঁটিনাটি রাফ করে এঁকে নিয়ে এসেছিল। আর ওটাই এবার পাকাপাকিভাবে স্কেচ করা হয়ে গেলে আমরা ওই অভিযানে বেরোতে পারবো। তাই বলছি, প্রস্তুত হয়ে থাক ভাই, খুব শিগগিরই আমাদের এই অভিযানে নামতে হবে। একটু ধৈর্য ধর। পরের দিন মধ্যরাতে হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় সুভাষ গেস্ট হাউসের ছাদে উঠে দূরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ সে দেখে একজন লোক হাতে একটা টর্চ লাইট নিয়ে জমিদার বাড়ির চারদিকে পরিক্রমা করছে। এত রাতে জমিদার বাড়ির কাছে ওটা কে ঘুরে বেড়াচ্ছে? শিবাজিকে তাড়াতাড়ি ফোন করে সে চুপি চুপি বলে, হ্যালো ভাই, এটি ধীরে ধীরে আবার ছাদের উপর উঠে না, একটু একটু দেখ না এসে। একজন জমিদার বাড়ির আশেপাশে টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি। কথা শেষ হতে না হতেই শিবাজি নিচ থেকে ছাদের উপরে চলে এলো এবং এসে দেখল সেই একই দৃশ্য। কোন একজন টর্চ লাইট হাতে নিয়ে পুরো রাজবাড়িটাকে যেন মন্দির ভেবে মন্দিরের মতোই পরিক্রমা করছে। সেই দৃশ্য দেখে দুজনের মনেই খানিক ভয়ের সঞ্চার হলো। চুপচাপ তারা দেখে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করলো আরো একটা টর্চ লাইটের আলো দূর থেকে এগিয়ে এসে সেই আলোটার কাছে থামল। অর্থাৎ সেখানে এখন একজন মানুষ নয়, দুইজন এসে জুড়েছে। কিন্তু এত রাতে ওই জমিদার বাড়ির আশেপাশে তারা কি এমন করছে? শিবাজি ও সুভাষ দুজনের কেউই দেখতে বা বুঝতে পারল না। তারপর এইভাবে আরো 2 দিন কাটল। অতঃপর অনিন্দিতার সেই চিত্রখানা সম্পূর্ণ হয়েছে। এখন মোটামুটি ভাবে পুরো জমিদার বাড়ির অন্দরমহলে অভিযান চালানো যেতে পারে। সুভাষ বলল, আজ রাতেই আমরা জমিদার বাড়িতে প্রবেশ করব। তোর একটা কাজ কর, চার্জার লাইট আর 3টে টর্চ লাইট ভালো করে চার্জ দিয়ে নে, আর ফোনগুলোতেও চার্জ দিস মনে করে। আজ তোদের কেমন হচ্ছে জানি না, তবে তবে আবার কেমন যেন একটা করছে। মনে হচ্ছে আজ কিছু একটা তো হবে, বড় কিছু একটা। সুভাষ আত্মবিশ্বাসের উপর ভর দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা এর জন্য এত পরিশ্রম করেছি, অবশ্যই আমাদের সাথে ভালো কিছু হবে। ধীরে ধীরে সিরাজগঞ্জের বুকে আঁধার নেমে এলো। খোলা আকাশে গোধূলির ধূসর রং মেখে ঘরে ফিরতে লাগলো দিবাচর পাখির দল। এদিকে প্রতিটা মুহূর্তে স্পন্দন গুনতে গুনতে রাতের জন্য অপেক্ষারত রইল এই 3 প্রাণ। আজ তারা বহু প্রাচীন ঐতিহাসিক একগুচ্ছ ধন সম্পদ উদ্ধার করতে চলেছে, যে সম্পদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা গচ্ছিত রেখে গিয়েছিলেন সিরাজগঞ্জের জমিদার দুর্গাচরণ চৌধুরীর কাছে। আর আজ দুর্গাচরণ চৌধুরীর বংশধর, তারই উত্তরসূরি সুভাষ চৌধুরী এই সম্পদ উদ্ধার করতে এসেছে। বাকিটা
বিধাতাই জানেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে তিনজনে পিঠে 3টে ব্যাগ ঝুলিয়ে তাতে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ল। রাত্রির অন্ধকার ভেদ করে তারা এগিয়ে গেল সেই জমিদার বাড়ির পাঁচিলের কাছে। অনিন্দিতা হঠাৎ সুভাষের হাতটা একবার জড়িয়ে ধরল। আমার কেমনটা ভয় করছে রে, মনটা কেমন যেন। অত ভাবিস না, যা হবে দেখা যাবে, চল। তিনজনে পাঁচিল টপকে থপ করে ওধারে গিয়ে পড়ল। রাতের অন্ধকারে পোড়ো জমিদার বাড়িটিকে বেশ অন্যরকম দেখতে লাগছে। এর আগেও দিনের আলোতে তারা এই বাড়িতে ঢুকেছিল, কিন্তু আজ এই জমিদার বাড়ির প্রকৃতি তাদের কাছে বড় বেশি মায়াময় বলে মনে হচ্ছে। তারা উঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ ফিরিয়ে দেখল, খেয়াল করল দক্ষিণ দিক থেকে বয়ে আসা বাতাসে সামনের বড় বড় আগাছাগুলো যেন ধিমি তালে তুলছে। আর সেই তালে তাল মিলিয়ে ধীর পায়ে তিনজনে এগিয়ে চলেছে অন্দরমহলের দিকে। হাতে আঁকা পোড়ো বাড়ির অন্দরমহলের সেই স্কেচটা দেখে সঠিক পথে সামনের দিকে এগিয়ে চলল তিনজন। শুক্লাপক্ষের চাঁদের আলোয় বহু প্রাচীন এই অট্টালিকার সমস্ত কোণায় আলো না পৌঁছালেও আবছা যেটুকু দেখা যায় তাতে স্পষ্ট বোঝা যায় জমিদার বাড়ির মূল ফটকের উপরে আজও রাধা গোবিন্দের পাথুরে মূর্তিটা যুগল মিলনে দাঁড়িয়ে রয়েছে। তাদের হাতে পায়ে এমনকি সারা শরীর জুড়ে ঢেকে ফেলেছে সবুজ শ্যাওলা ও আগাছার জালিকা বিশিষ্ট শিকড়। এই বিশাল জমিদার বাড়ি প্রায় 10 থেকে 12 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। এতক্ষণে তারা পা টিপে টিপে এসে দাঁড়িয়েছে অন্দরমহলের জীর্ণ ক্ষয়প্রাপ্ত প্রথম কক্ষের মাঝখানে। সেই কক্ষের চারদিকে আলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তারা। হাতে একটা লোহার ডান্ডা নিয়ে সুভাষ দেয়ালে এবং মেঝেতে সর্বত্র ঠুকে ঠুকে দেখছে কোথাও কোনো গুপ্ত সুড়ঙ্গ কিংবা গুপ্ত কক্ষ আছে কিনা। হঠাৎ শিবাজি বলল, কিরে ভাই, কিছু বুঝলি? না, দেখি ওই দিকটা, এরপর বাম দিকটা যাব। হঠাৎ অনিন্দিতা এই সময় বলে উঠল, এই তোর এদিকে আয়, এদিকে আয় না, দেখ আমি কিছু একটা পেয়েছি। শিবাজি আর সুভাষ এগিয়ে গেল অনিন্দিতার দিকে। সেখানে গিয়ে দেখল ফাটল ধরা দেওয়ালের গায়ে একটা গবাক্ষ এবং সেখানে পড়েছিল একটা ধাতুর গোল মেডেল জাতীয় কিছু জিনিস। সুভাষ, তোর গলার উপর হাড়ি যে লকেটটা আছে, এটা ঠিক ওর মতোই দেখতে না? দেখ দেখ। সুভাষ সঙ্গে সঙ্গে নিজের গলার চেনটা খুলে লকেটটা সদ্য প্রাপ্ত মেডেলটার পাশে ধরতেই তিনজনে অবাক হয়ে গেল। দুটোই দেখতে অবিকল এক, খালি সুভাষের গলায় থাকা লকেটটা একটু ছোট। এই তোর গলার এই লকেটটা তুই কোথায় পেয়েছিলি? এটা তো আমার জ্ঞান হবার আগে থেকেই পড়ে আছি, তবে মা বলেছিল এই লকেটটা নাকি বাবার। উনিও সেই ছেলেবেলা থেকেই পড়ে এসছেন। আমার মনে হয় এই লকেটটা তোদের কোনো পূর্বপুরুষের, কয়েক প্রজন্মের পর আজ তোর কাছে এসেছে। আমার এখন তাই মনে হচ্ছে। শিবা, তুই এটা তোর কাছে রাখতো, পরে আমাদের কাজে লাগতে পারে। এখন চল, পরে ঘটনা যাই। আনুমানিক 1700 সালে মুঘল শাসনামলে এক বিশাল ব্যবসায়ী মহামণিহর চৌধুরী হুগলি জেলা থেকে ব্যবসার কাজে পূর্ব বাংলার উপর দিয়ে আগরতলা যাওয়ার সময় পথে সিরাজগঞ্জের প্রাকৃতিক রূপে মুগ্ধ হয়ে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের কাছ থেকে এই সিরাজগঞ্জের জায়গির কিনেছিলেন। ওই সময় থেকেই তিনি সিরাজগঞ্জের বাড়ি নির্মাণ পরিকল্পনা শুরু করেন। অতঃপর 1710 সালে সিরাজগঞ্জের এই জমিদার বাড়ি নির্মিত হয়। প্রায় 30 বছর পর জমিদার মহামণিহর দত্ত নিজের একমাত্র সুযোগ্য পুত্র দুর্গাচরণ চৌধুরীর কাছে নিজের জমিদারির দায় দায়িত্ব হস্তান্তর করেন। তারপর জমিদার দুর্গাচরণ নিরুপায় বন্ধু নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি নিজের কাছে গচ্ছিত রেখেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে, তবুও আজও সেই সম্পদ এই জীর্ণ ইমারতের কঙ্কাল কিংবা ওই পোড়ো অট্টালিকার কোনো এক গুপ্ত কক্ষে বোধ হয়
সেই একইভাবে লুকায়িত অবস্থায় রয়েছে। এই জমিদার বাড়ি প্রতিষ্ঠার আজ 400 বছর পরেও এই জমিদার বংশেরই একজন উত্তরসূরি রাতের আঁধারে সেই গোপন সম্পদ আবিষ্কারের তাগিদে এসে উপনীত হয়েছে সিরাজগঞ্জের এই জমিদার বাড়িতে। পরবর্তী কক্ষে তাদের খানাতল্লাশির খুটখাট আওয়াজ শোনা যাচ্ছে। তিনজনই প্রাণপণে খুঁজে চলেছে সিরাজগঞ্জের বুকে লুকিয়ে থাকা নবাব সিরাজউদ্দৌলার গুপ্তধন। তাদের হাতে লোহার ডান্ডা দিয়ে তারা কক্ষের সর্বত্র ঘা মেরে ঠুকে ঠুকে দেখছে। এমন সময় হঠাৎ দূরের কোনো একটা ভারী কিছু পতনের শব্দ তাদের কানে এলো। এটা এটা কিসের শব্দ? মনে হচ্ছে পাশের কক্ষের ছাদ ধসে পড়লো মেঝের ওপর। এই সবাই তুই সাবধানে থাকিস। তৎক্ষণাৎ শিবাজি মুখে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করল এবং ফিসফিস সুরে পড়ল, এই আস্তে, ভালো করে কান খাড়া করে শোন। পাশের ঘর থেকে কয়েকটা বুটের আওয়াজ ভেসে আসছে না? শোন শোন। এবার তারাও শুনল দুজোড়া পায়ের শব্দ যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। চল এই ঘরটা থেকে বেরিয়ে আমরা সামনের ঝোপের ভেতর ঢুকে পড়ি, আর আলোগুলো বন্ধ কর সব, তাড়াতাড়ি। তিনজনে চুপি চুপি গিয়ে ঝোপের মধ্যে ঢুকতে এই ঝোপটা খানিক নড়ে উঠল। সঙ্গে সঙ্গে কে যেন কর্কশ কণ্ঠে বলে উঠল, কে কে ওখানে কে? শিবাজির কানে এই কণ্ঠস্বরটা যেন চেনা ঠিকল। এর আগেও সেই স্বর শুনেছে। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন গাড়িতে একটা অপরিচিত নম্বর থেকে একটা কল এসেছিল। অবিকল সেই গলা। তিনজনে প্রায় নিঃশ্বাস বন্ধ করে ঝোপের ভেতর খাপটি মেরে বসে আছে। মাসুদ, তুই ঠিকঠাক খবর রেখেছিলি তো? হ্যাঁ জাকিরদা, আমি ঠিক কথাই বলেছি। ওই তিনজনে আজই এই বাড়িতে এসে ঢুকেছে ওই গুপ্তধনের সন্ধানে। আমি সব লক্ষ্য রেখেছি ওদের ওপর। সুভাষ বুঝতে পারল যে এই জাকির আর মাসুদি তাদের উপর নজর রাখত দিন রাত, আর এরাই হয়তো প্রফেসর বসিরের মৃত্যুর জন্য দায়ী। তার থেকেই গুপ্তধনের ঠিকানা খুঁজে বের করে তাকে এরাই যে খুন করেছে সেটা সে নিশ্চিত। আর ওদের ওই ফোন কলটাও এদেরই করা। সামনে দাঁড়িয়ে থাকা দুজন জাকির ও মাসুদ খানিকক্ষণ এদিক ওদিক দেখে এবার খটখট করে হেঁটে সামনের একটা ঘরে গিয়ে ঢুকলো। যেই না ঢোকা অমনি হঠাৎ একটা ভারী কিছু পড়ার আওয়াজ, আর সঙ্গে সঙ্গে একটা প্রবল চিৎকারের শব্দ। সুভাষ বুঝতে পারল যে এইমাত্র যে ঘরে তারা ঢুকেছে সেখানে ছাদ ভেঙে পড়েছে তাদের মাথায়। ঠিক খানিকক্ষণ আগে যেভাবে আরেকটি ঘরের ছাদ ভাঙা শব্দ শুনতে পেয়েছিল তারা। যাক, শত্রু নিপাত ঘটল। তিনজনে ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। সুভাষ ওই দিকটা একটু টর্চের আলো ফেলে দেখে এলো একবার, ফিরে এসে বলল, তুই বেটা একেবারে শেষ। এখন আমাদের পথ ফাঁকা, তবে তোরা সাবধানে পা ফেলবি। এই বাড়ির সব দেওয়াল ছাদ যখন খুশি ছেড়ে পড়তে পারে, তাই সাবধানে যা করা করতে হবে। আর অনেক, তুই আমার সাথে আয়। আকাশে তখন শুক্লপক্ষের চাঁদ রাত বাড়ার সাথে সাথে পশ্চিম দিকে অনেকখানি এগিয়ে গেছে। শীতল স্নিগ্ধ এক ধরনের বাতাস ক্রমশ বয়ে আসছে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর। পোড়ো জমিদার বাড়ির ফটকের উপর একটা বুড়ো পেঁচা মুখ ঘুরিয়ে বসে আছে, আর খানিক পরে পরই বিভৎসভাবে ডাকছে। সারা রাত ধরে তিনজনে জমিদার বাড়ির সর্বত্র খুঁজেও কিছুই পেল না। তবে সূর্যর মতন দেখতে সেই মেডেলটা ছাড়া টানা 4-5 ঘন্টা তল্লাশি চালিয়েও গচ্ছিত সেই ধন সম্পদের হদিশ তারা এখনো পায়নি। অতঃপর আশাহত হয়ে শিবাজি বলল, চল ভাই, সময় নষ্ট করে লাভ নেই। কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে। আমার মনে হচ্ছে এখানে আর কিছুই নেই, আর পাচ্ছি না আমি। সত্যি বলতে এখন আমার ওই একই কথা মনে হচ্ছে। হাতের মুঠোয় জীবন রেখে সারা রাত খোঁজ চালিয়েও যখন সে সম্পদ পাওয়া গেল না, তখন আমারও মনে হয় নেই, সেসব কিচ্ছু এখন আর নেই। কিন্তু সুভাষ এখনো মনে করে যে এই জমিদার বাড়িতেই কোথাও না কোথাও ঠিকই লুকোনো আছে রাজা সিরাজউদ্দৌলার সেই সব সম্পদ।
তাই সে বলে, তোরা ধৈর্য হারাস না। আমার মনে হয় যে জায়গাতে সেগুলো রাখা আছে আমরা তার আশেপাশেই ঘুরছি, কিন্তু কিন্তু তার কাছে পৌঁছাতে পারছি না। তুই এখনো বিশ্বাস করিস যেখানে গুপ্তধন আছে? হ্যাঁ, বিশ্বাস করি। শুধু বিশ্বাস করছি না, তোকে কথা দিচ্ছি। আমি জানি গুপ্তধন ঠিক আছে, ঠিক আছে। এইসব কথাবার্তা বলতে বলতে চার্জারের আলো কমে আসায় ধীরে ধীরে চারদিকটা অন্ধকার হয়ে এলো। তৎক্ষণাৎ সুভাষ বলল, শিবাজি, এবার টর্চের লাইটটা জ্বেলে আমার পিছন পিছন আয়। শিবাজি সঙ্গে সঙ্গে পকেট হাতড়ে টর্চ লাইটের আলো ফেলল প্রায় ধ্বংস হয়ে আসা অট্টালিকার অন্তর্মহলে। পোড়ো জমিদার বাড়ির ভিতরে প্রায় সর্বত্র মাকড়সার জালে মোড়া। 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি এখন স্থানীয় বাদুর, চামচিকি ও নিশাচর প্রাণীর আস্তানায় পরিণত হয়েছে। আগে কত দাস দাসী, চাকর বাকর এই জমিদার বাড়িতে পড়ে থাকত। এই বাড়িতেই কোনো একখানে পাতা ছিল জমিদারি সিংহাসন। সেই আসনে আসীন হয়ে জমিদার দুর্গাচরণ চৌধুরী স্বমহিমায় শাসন করতেন এই সিরাজগঞ্জের বিশাল ভূখণ্ড। নিরপেক্ষভাবে ন্যায় অন্যায়ের বিচার করতেন। এখন সেসব অতীত। এখন এই জমিদার বাড়ি কয়েকশো বছরের পুরনো মনুষ্য কঙ্কালের মতো জীর্ণ। অট্টালিকার অধিকাংশ জায়গাতে আলিশান ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। ফাটলে ফাটলে গজিয়েছে বট অশ্বত্থের চারা, ফান জাতীয় কত নাম না জানা উদ্ভিদ। সেই সব উদ্ভিদের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকাকে একবারে ফাঁপা করে ধ্বংসের কাজ সেরে রেখেছে। যখন খুশি পুরো প্রাসাদটা ভেঙে পড়ে মাটির সাথে একাকার হয়ে যেতে পারে। এমনি প্রতি মুহূর্তে ইট বালি খসে পড়ার আওয়াজে প্রাসাদের অন্দরমহলে উপস্থিত ওই সুভাষ, শিবাজি আর অনিন্দিতা প্রচন্ড ভয় পেয়ে রয়েছে। কিন্তু তবুও তারা নিশ্চিত এই প্রাসাদেই কোথাও না কোথাও লুকিয়ে রাখা আছে সিরাজগঞ্জের সেই প্রাচীন গুপ্তধন। তাই তারা জীবনের বাজি হাতের মুঠোয় রেখে নিজেদের অভীষ্ট পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। এমন সময় হঠাৎ ছাদের একটা মোটা পাটাতন তাদের সামনে ধসে পড়ল, আর সঙ্গে সঙ্গে অন্দরমহলের মেঝের উপর থেকে মোটা পাথরের আস্তরণটা ভেঙে চুরমার হয়ে বেরিয়ে পড়ল একটা সুড়ঙ্গ পথ। অনিন্দিতা বলল, হেই, দেখ শিবা, দেখ দেখ দেখ, ওটা সুড়ঙ্গের মতো দেখতে লাগছে না? হঠাৎ করে চোখের সামনে এমন আকস্মিক ঘটনা ঘটায় শিবাজি খানিকটা ভাষা হারা হয়ে পড়েছিল। তবে খানিকক্ষণের মধ্যেই আবার নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে অনিন্দিতার কথায় সে উত্তর দিয়ে বলল, আরে তাই তো দেখছি, দেখি তো, চল ওর মধ্যে প্রবেশ করে। ওদের ওখানে লুকিয়ে রাখা আছে ওই সিরাজগঞ্জের সেই অমূল্য গুপ্তধন। কি বলিস সুভাষ? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চল দেখি কি হয়। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে তারা তিনজনে মাটির অনেকটা নিচে একটা অন্ধকার ঘরে এসে হাজির হলো। পুরো ঘরটা সর্বত্র লাইটের আলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হঠাৎ তাদের চোখ আটকে গেল মাটির নিচে ওই ঘরের কোণে একটা বিশালাকার সিন্দুকের দিকে। এবার তারা সিন্দুকের কাছে এগিয়ে যেতেই একটা অট্টহাসিতে পাতাল কক্ষটা যেন ঝনঝন করে কেঁপে উঠল। ক্রমশ সিন্দুকটা যতটা কাছে তারা এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার আকার যেন বিশালাকার ধারণ করছে। খানিকটা হতভম্ব হয়ে যাওয়ার পরেও তারা বুঝতে পারল সেই হাসির শব্দ যেন কমে এসেছে। আস্তে আস্তে সেই শব্দ যেন মিলিয়ে গেল। এবার সিন্দুকটার কাছে এগোতে এগোতে হঠাৎ অনিন্দিতা বলল, আমরা যতদূর জেনেছিলাম ছোট বড় করে মোট 10টা সিন্দুক নবাব সিরাজ গচ্ছিত রেখেছিল, কিন্তু এখানে একটা সিন্দুক দেখতে পাচ্ছি তো। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আরো একটু এগিয়ে গিয়ে দেখি, চল। এই বলে তারা পুরোপুরি সিন্দুকটার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো লোহা নয়, কোনো শক্ত কাঠ নয়, অজানা কোনো এক কঠিন ধাতু দিয়ে গড়া এই সিন্দুক, চারদিকে নিখুঁত কারুকার্য করা। বেশ কিছুক্ষণ ধরে নিরীক্ষণ করার পর এবার শিবাজি বলল, একই রে, কোথাও তো কোনো তালা নেই,
খোলার মতো পজিশন নেই, তাহলে সিন্ধু খুলবো কি করে? সুভাষও মনে মনে এমনটাই ভাবছিল, কিন্তু হঠাৎ করেই অনিন্দিতা বলল, এই টর্চের আলোটা নিভিয়ে দেখতো। অনিন্দিতার এমন কথায় দুজনই হাসলো এবং শিবাজি বলল, 3 জনের টর্চ লাইট ফেলো, কোথা থেকে কি খোলা যাবে পথ পেলাম না, আর তুই এখন বলছিস আর আলো বন্ধ করে পাবো? আজব কথা বলিস তুই বাবা। আরে আরে আলোটা বন্ধ করেই দেখ না। তখন একটু অন্ধকার মতো হতেই সিন্ধুকের উপর কিছু একটা চকচক করতে দেখেছি। অনিন্দিতার কথায় সবাই আলো বন্ধ করলো এবং তখনই দেখা গেল এক বিস্ময়কর ঘটনা। খুটখুটে অন্ধকারের মধ্যেও সিন্ধুকের উপরের একটা হাতের ছাপ চকচক করে উঠল। তবে আশ্চর্যের বিষয় এই যে হাতে 5টা আঙুল নয়, বরং 6টা আঙুলের চিহ্ন দৃশ্যমান। এমন দৃশ্য দেখে 3 জনেই প্রায় স্তব্ধ হয়ে চেয়ে রইল সেই দিকে। হঠাৎ অনিন্দিতা বলে উঠল, সুভাষ, তোর ডান হাতে 6টা আঙুল না? আমার মনে হয় তোর পূর্বপুরুষ জমিদার দুর্গাচরণ চৌধুরীর ডান হাতেও এমন 6টা আঙুল ছিল। নে, আর দেরি করিস না, ওই প্রজ্বলিত আঙুলের জ্যোতির চিহ্নে নিজের হাতটা বসিয়ে দেখতো কি হয়। অনিন্দিতার কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো নির্ভয়ে সুভাষ সেই আলোর ছাপে হাতটা বসিয়ে দিল এবং তৎক্ষণাৎ প্রচন্ড ক্যাচর ম্যাচর শব্দ করে বহু যুগ পরে সিন্ধুকের উপরের আচ্ছাদনটা ধীরে ধীরে সরে গেল। 3 জনে উৎসাহিত, ভেবেছিল এই বুঝি তারা ধন সম্পদের দেখা পেল, কিন্তু না। খুলে যাওয়া আচ্ছাদনের পরেও একটা শক্ত আচ্ছাদনে সিন্ধুকটা মোড়া ছিল। এতক্ষণে সুভাষ বলল, শিবাজি, সে মেডেলটা কোথায় রেখেছিস? ওটা দে তো ভাই। এতক্ষণে 3 জনের চোখে পড়েছে দ্বিতীয় আচ্ছাদনের উপর সূর্য চিহ্নের একটা খাঁজ কাটা অংশ আছে। শিবাজি সেই সূর্য চিহ্নের মেডেলটা বার করে দিল, আর সুভাষ সেই আচ্ছাদনের ওপর মেডেলটা খাঁজে খাঁজে মিল করে বসাতেই ওটা ওর সাথে মিশে গেল এবং সঙ্গে সঙ্গে প্রবল গম্ভীর আওয়াজ করে মাটির নিচের গুপ্ত ঘরের দেওয়ালের 9টা অংশ ফাঁক হয়ে নদিক থেকে হঠাৎ করে বেরিয়ে এলো আরো 9টা মাঝারি সিন্ধুক। তারপর বড় সিন্ধুকের দ্বিতীয় আচ্ছাদন খুলে যাওয়ার পর দেখল সেখানে তৃতীয় আরো একটা আচ্ছাদন আছে এবং সেখানেও সেই খাঁজ কাটা সূর্য। চিন্তিত হয়ে সুভাষ বলল, এবার কি হবে? আগের মেডেলটা তো ওর সাথে মিশে গেল, এরপর এটা কি দিয়ে খোলা যাবে? কেন? তোর গলায় সেই লকেটটা আছে তো, ওটা দিয়ে বোধহয় খোলা যাবে। দেখতো। শিবাজির কথায় সঙ্গে সঙ্গে গলা থেকে তার রূপোর হারটা খুলে লকেটটা তৃতীয় আচ্ছাদনের মাঝে ঠেকাতেই সিন্ধুকটা খুলে গেল এবং সেই সাথে আরো ছোট বড় 9টা সিন্ধুক একসাথে খুলে গেল। আর তৎক্ষণাৎ হিরে জহরত মণিমাণিক্যের আভায় অন্ধকারাচ্ছন্ন ঘরটা যেন পুরোপুরি আলোয় আলোকিত হয়ে উঠল। আনন্দে আত্মহারা হয়ে গেল 3 বন্ধু। তাদের চোখে জ্বলে উঠল গুপ্তধনের ঔজ্জ্বল্য। বহু বছর পর আজ তারা আবিষ্কার করেছে বঙ্গদেশের শেষ নবাব সিরাজউদ্দৌলার রেখে যাওয়া বহু মূল্যবান ধনসম্পদ। অভাবনীয় এমন আবিষ্কারের জন্য যৌথভাবে 2 দেশের সরকার তাদের 3 জনকে একত্রে 30 লক্ষ টাকা আর্থিকভাবে সাহায্য করে এবং সঙ্গে তাদের উচ্চ সম্মানীয় খেতাবে এবং জাতীয় পুরস্কারে পুরস্কৃতও করে। আর আবিষ্কৃত যাবতীয় ধনসম্পদ 2 দেশের সরকার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তারপরে সুভাষ সেই টাকা দিয়ে তার অসুস্থ মায়ের অপারেশন করিয়েছে। মায়ের সুস্থতা পরে অনিন্দিতার পরিবারের সহমতে অনিন্দিতাকে বিবাহ করেছে। এখন তারা দুজনেই একটা কোম্পানিতে চাকরি করে, কোনো অভাব নেই, বেশ সুখেই সংসার করছে। আর শিবাজি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা বড় বিল্ডার্সের ব্যবসা শুরু করেছে। তাদের সাথে আজও যখন আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেকটা সময় পার হয়ে যায়। কি আর করা যাবে, সাহিত্যিকেরা তো এইভাবেই সকলের কাছ থেকে গল্প কাহিনী সংগ্রহ করে বেড়ায়। আমিও না হয় তাই করলাম, তবেই তো সেই সব কাহিনী
এইরকম কল্পরসে জারিত করে মধুময় শব্দের প্রয়োগে তোমাদের শোনাতে পারবো। কি ভুল বললাম? শুনলেন আজকের গল্প অমিয় নস্করের লেখা সিরাজগঞ্জের গুপ্তধন। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ, আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।